কারণ বাদল অধিবেশনের একেবারে শেষ লগ্নে আজ গুরুত্বপূর্ণ 4টি বিল পেশ হতে চলেছে। আজ সংসদে পেশ করবে কেন্দ্রীয় সরকার এই 4টি বিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 4টি বিলের মধ্যে আপনারা জানেন জম্মু ও কাশ্মীর পুনর্গঠন সংশোধনী বিল 2025, সংবিধান 130তম সংশোধনী বিল যা নিয়ে আলোচনায় মুহূর্তে চলছে, কেন্দ্রশাসিত অঞ্চল শাসন সংশোধনী বিল, অনলাইন গেমিং নিয়ন্ত্রণ ও প্রমোশন, জম্মু কাশ্মীরকে ফের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে জে-এন্ড-কে রিঅর্গানাইজেশন অ্যামেন্ডমেন্ট বিল পেশ করছে কেন্দ্র। আজ তা পেশ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়াও দ্য কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিলও পেশ হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, একদম অত্যন্ত গুরুত্বপূর্ণ। মণিময়, তুমি যেমনটা বললে যে 30 দিন জেলে বা হেফাজতে থাকলে পদ থেকে অপসারণ, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা অন্য কোনো মন্ত্রীর পদ থেকে অপসারণ হতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিলে এই সংশোধনী কিন্তু থাকছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর সুপারিশে সংশ্লিষ্ট ব্যক্তিকে সরিয়ে দেবেন রাষ্ট্রপতি, তবে জেল থেকে মুক্তি পেলে ফের পুরনো পদে তিনি ফিরতে পারবেন। নয়া এই বিল নিয়ে ফের ঝড় উঠতে চলেছে সংসদে। এই আইনকে ঢাল করে মুখ্যমন্ত্রীকে সরানোর ক্ষমতা কেন্দ্র নিজের হাতেই নিতে চাইছে, তাতে জোর ধাক্কা খাবে যুক্তরাষ্ট্রীয় কাঠামো। বিরোধীদের শোরগোল ঠেকাতে প্রধানমন্ত্রীর পদটিকেও বিলে যুক্ত করা হয়েছে, এমনই কটাক্ষ ইতিমধ্যেই কিন্তু আসতে শুরু করেছে বিরোধীদের পক্ষ থেকে। আর তুমি জানো সৌম, যে মধ্যেই মুলতুবি হয়ে গিয়েছিল বিরোধীদের প্রবল হট্টগোল, কারণ এই বিল পেশ হওয়ার আগেই আবারও 12টা থেকে খুব স্বাভাবিকভাবে আমরা সেশন চলবে, শুরু হবার কথা। এখন অবশ্যই এই জায়গায় দাঁড়িয়ে কতটা গুরুত্ব রাখে। আমাদের সঙ্গে আমাদের ডেপুটি এডিটর শিলাদিত্য কর রয়েছেন সরাসরি নিউজ রুম থেকে। শিলাদিত্য, তোমার কাছে আসবো, তবে তার আগে একটু ইন্দ্রাণীর থেকে আপডেট নিই। ইন্দ্রাণী দাশগুপ্ত রয়েছেন নয়াদিল্লি থেকে আমাদের প্রতিনিধি। ইন্দ্রাণী, কি আপডেট আর কতক্ষণের অপেক্ষা, কারণ সেশন শুরু হবে, কি জানতে পারছো? ইন্দ্রাণী, শুনতে পাচ্ছ? হ্যাঁ, দেখো মণিময়, আজকে এই গুরুত্বপূর্ণ বিলগুলো আসার কথা আছে সংসদে এবং 11টার সময় প্রবল হইহট্টগোলে মুলতুবি হয়ে যায় সংসদের অধিবেশন। বেলা 12টা পর্যন্ত অধিবেশন মুলতুবি, এখনই অধিবেশন শুরু হওয়ার কথা। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে দুটি বিল নিয়ে কিন্তু আজকের নজর। প্রথমটা হচ্ছে জম্মু কাশ্মীর পুনর্গঠন বিল। এই বিলটি নিয়ে রাজধানীর অন্দরে জোর খবর যে জম্মু কাশ্মীরকে হয়তো ফের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু আরো বিজেপির আরো একটি মহল কিন্তু দাবি করছে যে এখনই পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা নাও দেওয়া হতে পারে। জম্মু বা কাশ্মীরের জন্য বিশেষ কোনো আর্থিক প্যাকেজ বা অন্য কোনো চিন্তা ভাবনা হয়তো কেন্দ্রীয় সরকারে আছে, যার জন্য জম্মু কাশ্মীর এই পুনর্গঠন বিল বাদল অধিবেশনের শেষ লগ্নে নিয়ে এলো কেন্দ্রীয় সরকার। দ্বিতীয়ত, যে বিলটি নিয়ে আজকে সব থেকে বেশি শোরগোল হয়েছে লোকসভা এবং রাজ্যসভায়, সেটা হচ্ছে সংবিধান সংশোধনী বিল। 130 নম্বর এই সংশোধনীতে বলা হয়েছে যে যদি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী, কোনো মন্ত্রী বা এমনকি প্রধানমন্ত্রীও 30 দিন কোনো গুরুতর অপরাধের কারণে কাস্টাডিতে থাকেন, অর্থাৎ পুলিশি হেফাজতে বা জেল হেফাজতে থাকেন, তাহলে 31তম দিনে প্রধানমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতি কিন্তু তাকে পদচ্যুত করতে পারেন। এবং ঠিক এই জায়গা থেকে সমস্যা তৈরি হয়েছে। বিলে আরো বলা আছে, যদি জেল মুক্তি ঘটার পর তিনি আবার পুনরায় তার পদে বহাল হতে পারেন, 5 বছরের বেশি সাজা হবে এরকম কোনো যদি অপরাধের তিনি অভিযুক্ত হন, তবে সেক্ষেত্রে এই বিলের যে আইন তৈরি হবে সেটি কার্যকর হবে। এই নিয়ে বিরোধীরা প্রবল আপত্তি জানাচ্ছে। তারা বলছে গণতান্ত্রিক পরিকাঠামোকে ধ্বংস করে দিচ্ছে এবং মুখ্যমন্ত্রীদের পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য সরকার এই বিলটি আনতে চলেছে। যেহেতু বিরোধীদের দীর্ঘদিনের দাবি যে ইডি বা সিবিআই দুটি কেন্দ্রীয় এজেন্সি, তারা মূলত কেন্দ্রীয় সরকারের অঙ্গুলি হেলনেই চলে এবং এই দুটি এজেন্সিকে দিয়ে বিভিন্ন মামলা বিরোধীদের বিরুদ্ধে করা হচ্ছে। এর আগে দুটি প্রমাণ রয়েছে, একটি হচ্ছে হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, অপরটি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সুতরাং এরকম ভাবে বিভিন্ন রাজ্যের বিরোধী শাসিত যে মুখ্যমন্ত্রীরা রয়েছেন তাদের উপরে আক্রমণের খাড়া নেমে আসতে পারে এবং 30 দিন অতিবাহিত হলে 31তম দিনে তাদের পদচ্যুত করার একটা পরিকল্পনা বা ষড়যন্ত্র করছে কেন্দ্রীয় সরকার। কিন্তু বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে এই বিলে প্রধানমন্ত্রী শব্দটাও যুক্ত আছে। যেহেতু বিজেপি শাসিত প্রধানমন্ত্রী গত দীর্ঘদিন ধরে চলছে এবং বেশ কিছুদিন এর পরেও বিজেপি ক্ষমতায় থাকবে এরকমই এখনো পর্যন্ত যা পরিস্থিতি, সেই জায়গা থেকে প্রধানমন্ত্রীর পদটিকেও কিন্তু এই বিলের আওতায় অত্যন্ত তাৎপর্য রাখে। ইন্দ্রাণী, অবশ্যই তুমি আজকে আমাদের সাথে থাকতে হবে, কারণ এই জায়গা থেকে দাঁড়িয়ে লাগাতার খবর তুমি আমাদেরকে দেবে। আপাতত আমি তোমায় ধন্যবাদ জানাই, আমি আর সৌম্য, কারণ শিলাদিত্যের কাছে খুব স্বাভাবিকভাবে এই জায়গাতেই প্রশ্নের জায়গা আমাদের।
কারণ যে কথা বলা হচ্ছে হঠাৎ করে এরকম বিল নিয়ে আসার কারণ কি, প্রথম প্রশ্ন বিরোধীরা তুলছেন। এই ধরনের বিল এলে কে বা কারা বিপদে পড়তে পারে, দ্বিতীয় বড় প্রশ্ন। এবং আরো বড় প্রশ্ন, নয়া বিলে কি ভেঙে পড়বে যুক্তরাষ্ট্রীয় কাঠামো? কেন এতটা এই মুহূর্তে এই বিল নিয়ে আলোচনা চলছে? শিলাদি। মণিময় এবং সৌম্যজিৎ, ইতিমধ্যেই তোমরা 4টে বিলের কথা বলেছো। ইন্দ্রাণী ইতিমধ্যেই জানিয়েছে যে আজকে লোকসভার পরিবেশ বা পরিস্থিতি ঠিক কি, ইতিমধ্যেই আমরা জানি যে অ্যাডজন্ট হয়ে গেছিল। সৌম্যজিৎ একটু আগেই বলছিল যে ঝড় উঠতে পারে, ঝড় উঠতে পারে না, ঝড় উঠেছে। কোথায়? লোকসভায়। এবং তার পরিপ্রেক্ষিতে আমরা জানি ইতিমধ্যে অ্যাডজন্ট করেছি, আর কিছুক্ষণের মধ্যে অধিবেশন শুরু হয়ে যাবে। সুতরাং ঝড় ওঠার পর পরিবেশ বা পরিস্থিতি ঠিক কি তা স্পষ্ট হয়ে যাবে। তোমরা বিলের কথা বলেছো, সঙ্গে মূলত ঠিক কি কি উল্লেখের কথা বলেছো। নিশ্চয়ই আমাদের যে লেখাগুলো রয়েছে, যে গ্রাফিক্সগুলো রয়েছে, সেই চিত্র নিশ্চয়ই আমরা দর্শকদের সামনে তুলে ধরছি। আমি একেবারে প্রশ্নের জায়গায় চলে আসব। আমরা যদি দেখি যে সংবিধান সংশোধন, 4টে বিলের কথা বলেছে সৌম্যজিৎ, শুরুতে বললো, তুমিও বললে মণিময়, 4টে বিলের মধ্যে আজকে এই মুহূর্তে আলোচনার জায়গায় বা বিতর্কের জায়গায় বা প্রশ্নের জায়গায় বা ঝড় ওঠার জায়গায় কোনটা রয়েছে সবার আগে? সংবিধান সংশোধনী বিল। প্রশ্ন 1, কেন এই সময় নিয়ে আসা হলো? প্রশ্ন 2, উদ্দেশ্য কি রয়েছে? প্রশ্ন 3, এর সঙ্গে আর কি কি জড়িত রয়েছে? প্রশ্ন 4, বিরোধীরা বারবার করে বলছেন তাহলে বিরোধী মুখ্যমন্ত্রী যেখানে রয়েছে বা বিরোধীদের যেখানে সরকার রয়েছে সেখানে ফেলে দেওয়া বা পরিবর্তন করা, এরকম কোনো উদ্দেশ্য রয়েছে কি? তার উত্তরে স্বাভাবিকভাবেই শাসক দল, কেন্দ্রের শাসক দল বিজেপি অবশ্যই করে উল্লেখ করতে পারে। এখানে প্রধানমন্ত্রীর প্রসঙ্গও কিন্তু উল্লেখ করা রয়েছে। আইন তৈরি হলে তার ফাঁকও থাকে, এই রাস্তাও কিন্তু উঠে আসে। আমরা যদি দেখি সংবিধান তৈরি হবার পর মাঝে মধ্যেই আমরা দেখেছি সংবিধানের যোগ, পরিবর্তন এবং তারই সঙ্গে পরিবর্ধনের জায়গায় তৈরি হয়েছে। কিন্তু হঠাৎ এখন কেন? আমরা নিশ্চয়ই জানি আর মাত্র কয়েকদিন তারপরেই বিহার বিধানসভা নির্বাচন, তার কিছুটা পরেই এ রাজ্যে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। তাহলে এখন এই সময় কেন এই জায়গাটাকে, এই সন্ধিক্ষণে কেন সংবিধান সংশোধনী বিলের প্রসঙ্গ চলে আসবে? তাত্ত্বিকরা, রাজনৈতিক বিশ্লেষকরা তারা বলতেই পারেন যেমন পরিবর্তন হয়েছে, দেশের পরিবর্তন হয়েছে, স্বচ্ছ ভাবমূর্তির মানুষ যারা রাজনীতিতে আসবেন এই প্রত্যাশা থাকবে, সেই জায়গায় এটা খুব স্বাভাবিক বা প্রত্যাশিত। কিন্তু সত্যি কি তাই? তুমি একটু আগে বলছিলে যে পরপর যে নিয়মের জায়গাগুলো রয়েছে, অর্থাৎ 30 দিন জেলে বা হেফাজতে থাকলে পদ থেকে অপসারণ সহ পরপর, যেগুলো ইতিমধ্যেই সৌম্যজিৎ উল্লেখ করেছে, আমি বাড়তি কথা বলে সেই কথাগুলো বাড়াচ্ছি না। কিন্তু এইগুলো যেমন বিলের মধ্যে ইতিমধ্যে খসড়ায় দেয়া হয়েছে, সেগুলো রূপান্তরিত হলে সেখান থেকে রাস্তা বার করে কোথাও নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার কোনো প্রসঙ্গ উঠে আসবে না তো? কারণ এক্ষেত্রে কিন্তু আইনকে নিয়ন্ত্রণ করবে সে প্রসঙ্গ। তো আজ সংসদে কি হয়, অমিত শাহ কি বক্তব্য রাখেন এবং তারই সঙ্গে বিরোধীদের বক্তব্য যা ইতিমধ্যে আসতে শুরু করেছে, বিরোধী এবং তারই সঙ্গে কেন্দ্রের শাসক দল অর্থাৎ বিজেপির বক্তব্য আসতে শুরু করেছে, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। কিন্তু প্রশ্ন যেগুলো ইতিমধ্যেই তুলেছি সেদিকে কিন্তু অবশ্যই নজর থাকছে। কেন এই সময়, উদ্দেশ্য কি, বিশেষ কি কি কারণ? মণিময় এবং সৌম্যজিৎ। খুব গুরুত্বপূর্ণ, সেটা তো সঙ্গে থাকো, কারণ রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলালও যোগ দিয়েছেন অনুষ্ঠানে। অমিতাভ দাকে স্বাগত জানাই এবং অমিতাভ দার কাছে ডেফিনেটলি আসবো, কিছুক্ষণের মধ্যে অমিতাভ দার কাছে আসবার চেষ্টা করব। তবে অসংখ্য ধন্যবাদ অমিতাভ দা যোগ দেওয়ার জন্য আমাদের সঙ্গে। আমি একটু কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তার বক্তব্য শোনাই, এই বিল পরিপ্রেক্ষিতে কি বলেছেন শুনুন। আমি বুঝতে পারছি না তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য বিরোধীরা এত হতাশ কেন নিজেদের উপর। তারা কি ভাবছে সারা জীবন বিজেপিরই প্রধানমন্ত্রী থাকবে? 14 সালের আগেই তো আমাদের প্রধানমন্ত্রী ছিল না, তখন তো তারা প্রধানমন্ত্রী ছিলেন। তবে আমি বুঝতে পারছি তৃণমূল কংগ্রেসের ভয়ের কারণ আছে। অন্য বিরোধীরা হয়তো অত চিৎকার চেঁচামেচি করবে না, করলেও অল্প করবে, গাঁইগুই করবে। ও তৃণমূল গলা ফাটিয়ে চিৎকার করবে, কারণ তৃণমূল যে হারে দুর্নীতি করেছে, ওই পরিমাণ দুর্নীতির জন্য তো তৃণমূলের সব নেতাদেরকেই জেলের ভেতরেই থাকার কথা, এবং জেলের ভেতরেই ক্যাবিনেট বসবে এরকম একটা প্ল্যানও ছিল বলে আমার মনে হয়। তো এই আইন পাশ হয়ে গেলে সেইটা আর হবে না, কারণ ক্যাবিনেটে কেউ থাকতে পারবে না, বিহাইন্ড দ্য কার্টেন ক্ষমতা ভোগ করবে। আর ইতিমধ্যেই যে বিষয় আপনাদের শোনালাম যে ইতিমধ্যেই সুকান্ত মজুমদার তিনি তো প্রতিক্রিয়া দিয়েছেন, পাশাপাশি অন্যান্য প্রতিক্রিয়াও আসতে শুরু করেছে ইতিমধ্যেই। সাংসদদের প্রতিক্রিয়া আমরা শোনাবো, তাদের শোনাবো। আজকে আমাদের যেটা রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট আছে তাতে পরিষ্কার লেখা আছে যে কোনো জনপ্রতিনিধিকে 7 বছরের বেশি যদি ইমপ্রিজনমেন্টে যদি তাকে কোনো কোর্ট কনভিক্ট করে তবে তাকে সরানো যায়। এই বিলটা বলছে যে কোনো ইলেক্টেড মুখ্যমন্ত্রী, মমতা ব্যানার্জি আজকে 8 কোটি মানুষ 9 কোটি মানুষ ভোট দিয়ে তাকে জিতিয়েছে, তিনি তাদের কথায় আজকে মুখ্যমন্ত্রী হয়েছে।
কালকে সেন্ট্রাল গভর্নমেন্ট নিজের ইডি নিজের সিবিআই তাদেরকে দিয়ে যে কোনো ভুয়ো ফলস কেসে তারা অ্যারেস্ট করতে পারে, আর 30 দিনের মধ্যে সেই স্টেট গভর্নমেন্ট, সেই মুখ্যমন্ত্রী, সেই মিনিস্টারকে স্যাক করতে পারে। তার মানে কি, আপনি ফেডারেল স্ট্রাকচার বাইপাস করছেন, আপনি আইনি বিচার ব্যবস্থাকে এড়িয়ে যাচ্ছেন, কারণ বিচার ব্যবস্থারই একমাত্র রাইট রয়েছে কাউকে ইনোসেন্ট বা কাউকে গিলটি প্রুভ করা। এটা আমাদের দেশের গণতন্ত্র, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সংবিধান, সাংবিধানিক কাঠামো, তার উপর চরমতম আক্রমণ। এক কথায় ড্রাকোনিয়ান ল। এই যে বিল শেষ বেলায় ওরা আনতে চাইছেন, এটা আনকনস্টিটিউশনাল, অসাংবিধানিক, এটা অটোক্রেটিক, একেবারে কর্তৃত্ববাদী এবং স্বৈরাচারী এবং অ্যান্টি ফেডারাল। আমাদের দেশের রাজ্যের সরকার, কেন্দ্র রাজ্য সম্পর্ক তো নিশ্চিত ঠিক করা রয়েছে। রাজ্যের সরকার কেউ যদি পাল্টাতে চান, তা পাল্টাতে পারেন কেবল রাজ্যের জনগণ, রাজ্যের লেজিসলেচার। কেন্দ্রীয় সরকারের কোনো ক্ষমতাই নেই এটা করবার। তাহলে এটা ওরা যেটা করতে চাইছেন, রাজ্যগুলোর কোনো গুরুত্ব থাকবে না, মানুষের কোনো গুরুত্ব থাকবে না। ওনা ইমার্জেন্সি নিয়ে কথা বলেন, এটা অলিখিত সুপার ইমার্জেন্সি। দেখুন, এই মুহূর্তে মনিময় আমরা তো বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া পেলাম। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে ছিলেন আমাদের ডেপুটি এডিটর শিলাদিত্য বড়। শিলাদিত্য, তোমাকে আপাতত এই মুহূর্তে ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু পাশাপাশি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক, তার কাছেও আমরা যাব যে এই মুহূর্তে বেশ কিছু বিষয় নিয়ে আমাদের আলোচনা রয়েছে। অমিতাভ কাঞ্জিলাল আমাদের সঙ্গে রয়েছেন। অমিতাভদা, একটু সঙ্গে থাকতে বলছি আপনাকে। আমরা বিরতির পর আবারও আপনার কাছে আলোচনায় ফিরে আসছি। ফিরে এলাম বিরতির পর, সরাসরি আমরা আলোচনায় চলে যাব। রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল আমাদের সঙ্গে রয়েছেন। অমিতাভদা, যে প্রশ্ন আপনার কাছে আমরা রাখতে চাইছিলাম, যে এই মুহূর্তে যেটা ঝড় তুলে দিয়েছে, যে এই সংবিধানের সংশোধনের 130তম যে বিল, যেটা নিয়ে এই মুহূর্তে ঝড় উঠেছে, এই বিল এই মুহূর্তে আনা কতটা দরকার ছিল, বা পরবর্তীতে এটা কতটা প্রভাব ফেলতে পারে, কিভাবে দেখছেন বিষয়টিকে? প্রথমত, এই আলোচনার শুরুতেই আমি আমার এক অত্যন্ত প্রভাবশালী মাস্টারমশাইয়ের কথা উল্লেখ করব। আমরা যখন বিদ্যালয়ের ছাত্র, তো সেই সময় বাংলার ক্লাসে এসে মাস্টারমশাই বলতেন, এই যে তোমরা পাঠশালায় আসছো, পাঠশালায় পড়াশোনা করতেছো, এই পাঠশালা আসলে কি তৈরি করে জানো? এক শ্রেণীর পাঁঠা, তাদের কিছুই হওয়ার নয়, তারা চিরকালের পাঁঠা থাকে। আর এক শ্রেণীর পাঁঠা তৈরি হবে এখান থেকে, যা শিক্ষিত পাঁঠা, পরবর্তীকালে এই শিক্ষা দীক্ষা সব ভুলায় তারা যে পাঁঠা, সেটাই পুনরায় প্রমাণিত করবে। আচ্ছা, তো একটু আগে যাদের মতামত শুনছিলাম যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা সম্পর্কে এবং সংবিধানের বিরোধী ইত্যাদি ইত্যাদি বলে যারা বলছিলেন, এবং ছাপ্পা মারা একটি দলের প্রতিনিধি, তারা স্বাভাবিকভাবে তাদের কাছ থেকে এটাই পাওয়া যাবে, কারণ এদের একাংশ শিক্ষিত পাঁঠা, আরেক দল হচ্ছে স্বভাবত পাঁঠা, মানে পরিবর্তন কিছু হওয়ার নয় তাদের। সত্যি যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়বে, যে প্রশ্ন তুলছি। আমি আসছি। প্রথম কথা হচ্ছে, এটা মাথায় রাখতে হবে যে যে জনপ্রতিনিধিত্ব আইনের কথা চমৎকার ব্যাখ্যায় শুনলাম শ্রীমতী মহুয়া মুখার্জি, সম্ভবত মহুয়া মৈত্র, হ্যাঁ, তিনি জনপ্রতিনিধিত্ব আইনটি যদি সম্পূর্ণভাবে পড়েন, তাহলে তার দল অন্তত জনমত লুট করে মুখ্যমন্ত্রী বা সাংসদ তৈরি করার পথে হাঁটে না। জনপ্রতিনিধিত্ব আইনকে যদি এতটাই পবিত্র তারা মনে করেন, তাহলে অন্তত নির্বাচনী ব্যবস্থাটাকে তারা যথাযথ হতে দেবেন, ওই বিএলওদের ধমকি দেবেন না, এসআইআর হতে দেবো না বলে চমকাবেন না, ইত্যাদি ইত্যাদি। ফলে স্বাভাবিকভাবে জনপ্রতিনিধিত্ব আইনের প্রতি তাদের ভক্তি আশঙ্কা জেগে উঠলো, যখন কিনা একটি দুর্নীতি বা সম্ভাব্য চুরি বা সম্ভাব্য ক্ষমতার অপপ্রয়োগ, সম্ভাব্য অপশাসন, তাকে নিয়ন্ত্রণে আনবার জন্য একটি সাংবিধানিক সংশোধনের প্রস্তাবনা উঠে আসছে। 1, 2, এই ব্যবস্থায় শুধু মুখ্যমন্ত্রীকেই নয়, প্রধানমন্ত্রীকেও এই সংশোধনী আওতায় আনা হয়েছে, মুখ্যমন্ত্রী পদ এবং প্রধানমন্ত্রী পদকে। সুতরাং যিনি যুক্তরাষ্ট্রীয়তার কথা বলছেন, ওই আরেক শিক্ষিত পাঁঠা, সে যিনি যুক্তরাষ্ট্রীয়তার কথা বলছেন, তিনি বোধহয় ভুলে যাচ্ছেন যে এটি কেবল মুখ্যমন্ত্রীদের জন্য বলবৎ হচ্ছে না। আসলে যেটি হচ্ছে, সেটি হচ্ছে সংবিধানের 14 নম্বর ধারায় আমরা যে মানে সাম্যের অধিকার, সমতার অধিকারের কথা সংবিধান স্বীকৃতি দিয়েছে, সেই স্বীকৃতির কিছু ব্যতিক্রম ছিল এই সাংসদদের ক্ষেত্রে, ব্যতিক্রম ছিল এই সাংবিধানিক পদগুলোর ক্ষেত্রে। আজ তাকে আরো বেশি জনগণের কাছাকাছি, আইনের চোখে সকলেই সমান, আইনের দৃষ্টিতে কেউই আইনের ঊর্ধ্বে নয়, সকলেই আইনের কাছে সমানভাবে মর্যাদা পাবেন এবং আইন সকলকে সমানভাবে দেখবে।
আজকে আমি একজন সরকারি কর্মচারী, আমি যদি কোনো কারণে গ্রেপ্তার হই, আমি যদি জেলে যাই, 48 ঘন্টা যদি আমাকে জেলে বন্দি রাখা হয়, আমাকে তৎক্ষণাৎ সাসপেন্ড করবে আমার এই রাজ্য সরকার, আমার কেন্দ্রীয় সরকার। তাহলে আমার প্রতিনিধি যারা, তারা কোন লাটের বাট যে তারা দুর্নীতি করে, চুরি করে সুপ্রিম কোর্টকে বুড়ো আঙুল দেখিয়ে, হাইকোর্টকে বুড়ো আঙুল দেখিয়ে, তাদের নির্দেশিকাকে অমান্য করে দিনের পর দিন পদে বসে থাকবেন, তাদের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি নির্দেশ জারি করতে পারবে না, বা তাদেরকে গ্রেপ্তার করে জেলে ঢোকানো যাবে না, বা 30 দিন জেলে থাকলে তাদেরকে পদত্যাগ করতে হবে না। অমিতাভ দা, আপনার কথায় খুব স্পষ্ট যে এর কারণটা কি, আগামী ভবিষ্যতে কেন এই বিলের প্রয়োজনীয়তা দরকার। অমিতাভ দা, আমি আসছি আপনার কাছে, তার মধ্যেই একটা বড় খবর হয়েছে, একটু জানাই দর্শকদেরকে, আপনার কাছ থেকে রিয়াকশন নেবো, কারণ জম্মু কাশ্মীরকে এখনই দেওয়া হচ্ছে না পূর্ণাঙ্গ রাজ্যের ক্ষমতা। জম্মু কাশ্মীরের পুনর্গঠন, নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের জন্য এই বিল আনতে চলেছে কেন্দ্র। একদমই, দেখো এই মুহূর্তে যেটা একটা আলোচনার বিষয় ছিল এই জম্মু কাশ্মীর, যেটা জানা যাচ্ছিল যে জম্মু কাশ্মীরকে ফের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হতে পারে, কিন্তু এই মুহূর্তে যে খবর সামনে আসে, জম্মু কাশ্মীর পুনর্গঠন, নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের জন্য বিল আনতে চলেছে কেন্দ্র, অর্থাৎ এই মুহূর্তে পূর্ণাঙ্গ রাজ্যের যে মর্যাদা সেটা ফিরিয়ে দেওয়া হচ্ছে না, যেটা কিছুক্ষণ আগেও ইন্দ্রাণীও কিন্তু একটা বিষয় বলে রেখেছিল আমাদের, যে এই ইঙ্গিত কিন্তু একটা পাওয়া যাচ্ছে। ঠিক, অমিতাভ দা, আপনি যেটা বলছিলেন এবং একই সঙ্গে এই বিষয়ে রিয়াকশন নেব। হ্যাঁ, তো যে কথা বলছিলাম সে কথা আগে শেষ করি। দেখো, গতকাল সুপ্রিম কোর্ট রিভিউ পিটিশনকে খারিজ করে দিয়ে 26,000-এর যে চাকরি বাতিল হয়েছে সেই রায়টাকেই বহাল রাখলো। অথচ একই সময়ে আমরা দেখলাম এই দুর্নীতির জন্য জেলে যাওয়া শিক্ষামন্ত্রী তিনি জামিন পেয়ে যাচ্ছেন। অর্থাৎ কিনা এটা খুব স্পষ্ট, এবং এর সামনেই আসছে এসএসসি, অতএব কলকাঠি নাড়ার জন্য তাদের দরকার হবে, তাদের পরামর্শগুলো দরকার হবে। কুন্তল বাইরে, পার্থ বাইরে, আরো যারা যারা গেছিলেন তারা সকলেই বাইরে। এই যে প্রক্রিয়াটা, স্পষ্টতই এটা কারা বিরোধিতা করছেন এবং কেন বিরোধিতা করছেন। সাংবিধানিক সংস্কারের পথে একটা রাষ্ট্র যায় নিঃসন্দেহে তার নির্দিষ্ট পরিপ্রেক্ষিত বুঝে নিয়ে, এবং তার সব ক্ষেত্রেই তাকে রাজনৈতিকভাবে বিরোধিতা করতে হবে, রাজনৈতিক শোরগোল তুলতে হবে। এমনটা যদি প্রবণতা হয়ে দাঁড়ায় তাহলে বুঝতে হবে ডাল মে কুচ কালা হয়। যারা বলছেন তাদের উদ্দেশ্যের ভেতরে কোথাও কোনো ঘোটালা আছে, এবং স্বভাবতই একেবারে তো মানে যারা প্রতিবাদ করছেন এই মুহূর্তে যে সাংসদদের দেখছি, তাদের দল এবং তাদের রাজনীতি স্পষ্টতই সেদিক থেকে মার্কা মারা। অতএব তাদের প্রতিবাদের কারণটাও খুব স্পষ্ট। এটা একটা দিক। 2 নম্বর, এই যে রাজ্য পুনর্গঠন, অর্থাৎ কিনা জম্মু কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া। দেখো, যখন একটি কেন্দ্রশাসিত অঞ্চলকে বা একটি রাজ্যকে ভেঙে পুনরায় কেন্দ্রশাসিত অঞ্চলে ত্রিবিভক্ত করে এই গোটা প্রক্রিয়াটা চলে, তখন তাকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে কতগুলো প্যারামিটার্স, সাংবিধানিক প্যারামিটার্সই আছে, যার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে যে এই যে ত্রিধা বিভক্ত করে নবগঠিত রাজ্য, তার অর্থনৈতিক ভাবে সাস্টেনেবিলিটি, অর্থাৎ তার ইকোনমিক সাস্টেনেবিলিটি কতখানি তৈরি হলো। অর্থাৎ যদি পুনরায় তা কেন্দ্রীয় অনুদানের উপর নির্ভরশীল একটি রাজ্য হয়ে দাঁড়ায়, তাহলে সেই বোঝা কেন্দ্রীয় অর্থনীতির উপরে একই রকম ভাবে চাপ তৈরি করে রাখবে। অথচ তাকে স্বাতন্ত্র্য দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে যে তার অর্থনীতি সচল হবে, তার আঞ্চলিক অর্থনীতি, তার আঞ্চলিক উন্নয়নকে আরো বেশি বেশি করে গতি দেওয়া সম্ভব হবে। সাম্প্রতিককালে জম্মু কাশ্মীরের সেই প্রক্রিয়াগুলো হয়েছে। সেখানকার পরিকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে সেখানে শান্তি অবস্থা ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা, যে উগ্রবাদী আক্রমণের ঘটনাগুলো ঘটেছে সেটা জম্মু কাশ্মীরের প্রেক্ষিতে নতুন কিছু নয়, অত্যন্ত অনভিপ্রেত, অত্যন্ত দুঃখজনক। নিঃসন্দেহে আমাদের জাতীয় সুরক্ষা ব্যবস্থার কিছু ত্রুটি, জাতীয় গোয়েন্দা ব্যবস্থার কিছু ত্রুটিকে নিঃসন্দেহে সেটা চিহ্নিত করে, অত্যন্ত দুঃখজনক ঘটনা। কিন্তু একই সঙ্গে এই মুহূর্তে জম্মু কাশ্মীর নিজের ক্ষমতায় একটি রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করতে পারে কিনা সেটা একটা অর্থনৈতিক কি বলবো সমীক্ষা, সার্ভে, এবং তার যে উন্নয়ন পরিকাঠামোগুলো, যে উন্নয়ন এই পর্যন্ত ঘটেছে, যে রেল লাইনের প্রসার, জাতীয় মহাসড়কের প্রসার ইত্যাদি দিয়ে সেখানে শিল্প বাণিজ্যের বিস্তৃতি কতটা ঘটছে, তার একটা সার্বিক মানে অর্থনৈতিক সামাজিক সমীক্ষা ব্যতি রেখে তাকে এখনই রাজ্য পদ দিয়ে দিলে আবার যথারীতি ওই দাবি উঠতে থাকবে, আমাদেরকে এত টাকার প্যাকেজ দিন, আমাদের চলবার জন্য এত টাকা কেন্দ্রীয় সাহায্য দিন, আমাদের এত টাকা ঋণ দিতে হবে রিজার্ভ ব্যাংকে, এবং ফলে স্বাভাবিকভাবে ধারে ধারে মানে ব্যতিব্যস্ত আরো একটি খুঁড়িয়ে চলা রাজ্যই তৈরি করা হবে।
ফলে কিন্তু বোঝাই খুব যাচ্ছে, হ্যাঁ। তাৎপর্যপূর্ণ, একেবারে। একদম অমিতাভ। খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় বললেন আপনি। অমিতাভদা আবারও একটু সঙ্গে থাকতে বলছি এখানে। এই মুহূর্তে যে খবর সামনে আসছে বড়িভাই, দেখো 12টা পর্যন্ত তো মুলতবি হয়েছিল লোকসভা, কিন্তু এই মুহূর্তে যে খবর সামনে আসছে যে লোকসভা এবং রাজ্যসভা দুটোই দুপুর 2টো পর্যন্ত মুলতবি হয়ে গেছে। সংসদের উভয় কক্ষই মুলতবি হয়ে গেছে, অর্থাৎ ঝড় কিন্তু উঠে গেছে এই মুহূর্তে। এই সংবিধানের 130তম যে সংশোধনী বিল, তা নিয়ে যে ঝড় ইতিমধ্যে উঠতে শুরু করেছে, সেটা এই লোকসভা রাজ্যসভা দুপুর 2টো পর্যন্ত মুলতবি হয়ে যাওয়া নিয়ে কিন্তু তা স্পষ্ট। একদম অমিতাভদা, এটাই জায়গা যে ওই হট্টগোল প্রবল বাধা সেটা আসবেই, বিরোধীদের থেকে আসবে ইনফ্যাক্ট, এবং একই সঙ্গে দাঁড়িয়ে কারা কারা এই বিল আসলে পরে বিপদে পড়তে পারে, একটু 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 বিভাজন করে বলুন না আমাদের। মনিময়, দেখো একটা বিষয় খুব স্পষ্ট, যে এই যে সংসদে হই হট্টগোল বাঁধিয়ে দেওয়া, সংসদ অচল করে দেওয়া, এই রাজনীতিটা মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় বিজেপিও করেছেন। সো এই সময় বিজেপি আজকে যখন সংসদ চালাচ্ছে বা দেশ চালাচ্ছে, তাকেও এই পরিস্থিতির মোকাবিলা করতে হবে বা এই পরিস্থিতির সম্মুখীন হতে হবে, এটা তাদেরও জানা। এই গ্রামারে চলে গেছে ভারতবর্ষের রাজনীতি, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তো একই সঙ্গে এটা বিষয়ে, এটা গণতন্ত্রের জন্য লজ্জার নিঃসন্দেহে যে যে সততার কথা বলে অরবিন্দ কেজরিওয়াল, যে স্বচ্ছতার কথা বলে আন্না হাজারেকে সামনে রেখে তার দল গঠন করলেন, ক্ষমতায় এসে যখনই তার গায়ে প্রথম দাগটি পড়লো তখনই তো তার পদ ছেড়ে দেওয়া উচিত। তিনি জেলখানায় বসে মুখ্যমন্ত্রিত্ব চালিয়েছেন, এটা কতখানি লজ্জার বলতো। একদম ঠিক একই রকম ভাবে এই এই মানে কি বলবো, এই রাজনৈতিক বেহায়াপনা, এই রাজনৈতিক জেদাজেদি ভারতবর্ষের সংস্কৃতি হয়ে উঠবে কিনা, এবং সেইখানে যুক্তরাষ্ট্রীয়তা, যুক্তরাষ্ট্রের উপরে আক্রমণ ইত্যাদি ভারী ভারী শব্দ দিয়ে তাকে জাস্টিফাই করার চেষ্টা করা হবে কিনা, এটা এটা আমরা দেখতে পাবো, অচিরেই সেটা দেখতে পাবো। প্রশ্নটা হচ্ছে এইখানে, যখনই আপনি কোনো অপরাধমূলক শেষ করবো ধারায়, অপরাধমূলক ধারায় যখনই আপনি সাব্যস্ত হচ্ছেন, সঙ্গে সঙ্গে আপনি জনপ্রতিনিধি হিসাবে আপনার নৈতিক দায়িত্ব পদত্যাগ করা, কিন্তু সেটা আপনি করবেন না। আপনি পদের সঙ্গে এঁটুলি পোকার মতো এঁটে থাকতে চাইবেন। অতএব সেক্ষেত্রে সংবিধানকে সক্রিয় হতে হবে আপনাকে সরিয়ে দেওয়ার জন্য। সেই পদক্ষেপের দিকে, একটি নৈতিক রাষ্ট্র তৈরির দিকে এই পদক্ষেপ হয়েছে। খুব 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 গুরুত্বপূর্ণ। অসংখ্য ধন্যবাদ স্যার এতক্ষণ সময় দেওয়ার জন্য আমাদেরকে, এবং এর তাৎপর্যটা খুব দরকার প্রত্যেকের বোঝা। আমি আর সময় হয়তো আর সময় নেই শেষ করতে হবে, তবে আজকে সারা দিনভর এই ছবির দিকে নজর থাকবে। আজ উভয় কক্ষে ইতিমধ্যে মুলতবি দুপুর 2টো পর্যন্ত, তারপর কি পরে কি হয় এবং যখন এই বিল পেশ হবে, ইতিমধ্যেই তো বোঝাই যাচ্ছে যে বিরোধীরা তারা বিরোধিতা করতে শুরু করে দিয়েছে। বিলটা পেশ হওয়ার সময়, সেই সময় ছবিটাও আমরা নজর রাখবো। তবে আপাতত 0 আওয়ার আমরা এখানেই শেষ করছি।